আমি ডক্টর এস কে বৈদ্য। আজকে একটি অতি প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই কারণে প্রয়োজনীয় কারণ আমরা আমাদের চেম্বারে এই ধরনের পেশেন্ট প্রচুর পাচ্ছি এবং এটা বাড়তে চলেছে। আমরা মডার্ন যুগে প্রবেশ করেছি, আমরা বিভিন্ন খাদ্য তালিকায় বদল আনছি। আমাদের যে সনাতনী খাদ্য তালিকা ছিল, আমাদের যে প্রাচীন কালের বা আমাদের 20 বছর 30 বছর 40 বছর আগে যে খাদ্য তালিকা ছিল, আমাদের যে একটা ডায়েট প্ল্যান ছিল, সেই ডায়েট প্ল্যান বা খাদ্য তালিকাকে আমরা পরিবর্তন করেছি। যেগুলো আমাদের প্রয়োজন নেই, যেগুলো আমাদের না খেলেও শরীরটা ভালো থাকে, না খেলেও আমরা ভালোভাবে বাঁচতে পারি, সেই সমস্ত ওয়েস্টার্ন যে ফুডগুলো আছে, ওয়েস্টার্ন যে খাদ্য আছে, সেগুলো আমরা এখন আমাদের ডেইলি ডায়েটে নিয়েছি। যার ফলে আমাদের এই যে সমস্যা, এখনকার সমস্যা যে আলোচনা করব যে বিষয়, সেটা কিন্তু বাড়তে চলেছে। তো দেখুন, আজকে আলোচনার বিষয় হচ্ছে পেপটিক আলসার হলে কি খাবেন এবং কি খাবেন না। অর্থাৎ আমাদের পেপটিক আলসার, আমরা জানি আমাদের যে খাদ্য নালী আছে, অর্থাৎ আমাদের ইসোফেগাস, আমাদের গলার থেকে আর বুক পর্যন্ত যে ইসোফেগাস খাদ্য নালী আছে, তারপরে আছে আমাদের স্টোম্যাক বা পাকস্থলী, যেটা আমরা জানি। তারপরে আমাদের ডিওডেনাম আছে, তারপরে আমাদের আছে ক্ষুদ্রান্ত, তারপরে আছে বৃহদন্ত্র। তা আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা আছে, এলিমেন্টারি সিস্টেম আছে, এলিমেন্টারি সিস্টেমের উপরে অর্থাৎ ইসোফেগাস, তারপরে আছে খাদ্য নালীর পরে আছে পাকস্থলী, তারপরে আছে ডিওডেনাম। এই তিন জায়গায় কিন্তু আমাদের এই আলসার হয়। তো এই যে প্রথমটা দেখছেন, এটা হচ্ছে আমরা বলি ইসোফেগাস, অর্থাৎ এখান থেকে এই যে অংশটা আমাদের গলার পর থেকে আমাদের বুক পর্যন্ত, এটা হচ্ছে ইসোফেগাস। অর্থাৎ খাদ্য নালী বলা হয়। তারপরে এখান থেকে এই যে অংশটা, এই যে পুরো অংশটা দেখছে, এটাকে বলা হচ্ছে আমাদের স্টোম্যাক বা পাকস্থলী, যেটা আমরা বলে থাকি। তারপরে এখান থেকে এই যে অংশটা দেখছে, এটাকে বলা হচ্ছে ডিওডেনাম। তার আমাদের এই যে আলসার কোথায় হয়, আমাদের ইসোফেগাস হতে পারে। ইসোফেগাসের এই যে লাইনিং আছে, অর্থাৎ মিউকাস মেমব্রেনের গাত্রে বিভিন্ন জায়গায় কিন্তু আলসার হতে পারে। এবং আলসার ক্ষত, অর্থাৎ আমাদের যে মিউকাস মেমব্রেন, আমরা জানি আমাদের যে ভিতরের একদম ইনার যে অংশটা, সেটা কিন্তু মিউকাস মেমব্রেন দিয়ে আমাদের তৈরি। অর্থাৎ আমাদের গালের মধ্যে যে জায়গাগুলো আছে, যেগুলো দেখবেন যে সবসময় একটা ভিজে ভিজে ভাব থাকে, সবসময় সালাইভা সিক্রেশন হয়, সেই অংশগুলোকে আমরা মিউকাস বলি। তো আমাদের পাকস্থলীর মধ্যে, ইসোফেগাসের মধ্যে এবং ডিওডেনামের মধ্যে, পুরো খাদ্য নালীর মধ্যে কিন্তু এই যে লাইনিং, ভিতরের লাইনিং, এটা কিন্তু মিউকাস থাকে, এই মিউকাস মেমব্রেন থাকে। আমাদের যে আলসার হয়, কিন্তু মিউকাস মেমব্রেন ক্ষত হয়ে সেখানে বিভিন্ন কারণে ক্ষত হয় এবং তার ফলে কিন্তু আলসার সৃষ্টি হয়। ইসোফেগাসের মধ্যে বললাম বিভিন্ন ক্ষত হতে পারে। তারপরে আসছি স্টোম্যাক বা পাকস্থলী। পাকস্থলীর বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষত হতে পারে, এই জায়গা হতে পারে, এই জায়গা হতে পারে, এই জায়গা হতে পারে। আমাদের যে এটা গ্রেটার কার্ভেচার, এটা হচ্ছে লেজার কার্ভেচার। তাই গ্রেটার কার্ভেচার বিভিন্ন জায়গা হতে পারে, লেজার কার্ভেচার বিভিন্ন জায়গা হতে পারে। যেখান থেকে পাকস্থলীর ডিওডেনামে প্রবেশ করছে, এন্ট্রি পথ, এই সমস্ত জায়গায় কিন্তু আলসার হতে পারে। আলসার একটা হতে পারে, সিঙ্গেল হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে। তা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে একটা আলসার হলে একটু আয়তনে বড় হয়, অর্থাৎ সেটা 5 মিলিমিটার 6 মিলিমিটার এরকম হতে পারে। আর ছোট আলসার হলে, যেটা স্টোমাক আলসার হলে, গ্যাস্ট্রিক আলসার যেটা বলে থাকি, সেটা কিন্তু 1 মিলিমিটার 2 মিলিমিটার হয়। তো তারপরে বললাম যে ডিওডেনামের পার্ট, আমাদের ডিওডেনাম কিন্তু 4টে পার্ট আছে, অর্থাৎ এখান থেকে একটি পার্ট, এখান থেকে একটি পার্ট, এটা নাম্বার 1, এটা নাম্বার 2 পার্ট। তারপরে আমরা এটা এখান থেকে নাম্বার 3 পার্ট, এবং এটা যেটা চলে গেছে নাম্বার 4, নাম্বার 1, নাম্বার 2, এটা নাম্বার 3 পার্ট, এটা নাম্বার 4 পার্ট। এটা কিন্তু ডিওডেনামের পার্ট। তো ডিওডেনামের ফার্স্ট পার্ট, অর্থাৎ এখান থেকে এই অংশে কিন্তু ডিওডেনাল আলসার যেটা হয়, অর্থাৎ এটা আমরা বলি ডিওডেনাল আলসার। এটা আমরা বলি স্টোম্যাক আলসার, আর এটা হচ্ছে বলি ইসোফেগাস আলসার। এই যে বিভিন্ন যে আলসার হয়, তো আলসারটা বলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়, আমাদের বিভিন্ন শারীরিক জটিলতা হতে পারে। আলসার থেকে আমাদের যে স্টোম্যাক, এই গাত্র আছে, এখানে কিন্তু ক্ষত হতে পারে, পারফোরেশন যেটাকে আমরা বলি। এখানে যদি ক্ষত হয়, তাহলে এখানকার খাদ্য কিন্তু সম্পূর্ণ পেটের মধ্যে চলে আসবে এবং সেটা খুবই একটি ভীতিজনক অবস্থা, সেখানে পেশেন্ট মারাও যেতে পারে। তো অবশ্যই আমাদের ব্যাপারে সাবধান থাকতে হবে, আলসার যাতে না হয়। আলসার হলে আমাদের কি করণীয়, কি করণীয় নয়, কোনটা খাবো কোনটা খাবো না। আমি আজকে ডায়েট প্ল্যান নিয়ে কথা বলবো। মেন আমার উদ্দেশ্য হচ্ছে ডায়েট প্ল্যান নিয়ে, কারণ মানুষের একটা আগ্রহ থাকে, মানুষের জানতে চায় যে আমার পরিবারে কারো আলসার হয়েছে, আমার নিজের আলসার হয়েছে বা আমার ফ্যামিলির কারো আলসার হয়েছে সেখানে। আর আলসারের ফাইনাল ডায়াগনোসিস হচ্ছে এন্ডোস্কোপি। আমরা আলসার কি করে বুঝতে পারবো? অবশ্যই আমাদের এন্ডোস্কোপি করে
এন্ডোস্কোপি করে দেখতে হবে। এন্ডো মানে ভিতর, আর স্কোপি মানে হচ্ছে দেখা। তাহলে আমাদের ভিতরটাকে আমরা ক্যামেরা সাহায্যে ভিতরটাকে দেখে আমরা সেখানে আলসার হয়েছে কিনা বুঝতে পারি। তো এই সাহায্যে কিন্তু আমরা আলসার শনাক্ত যদি করতে পারি, এবং তারপরেই আমাদের প্রশ্ন আসে যে তার ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতি কী হবে, এবং পেপটিক আলসার বা ডুডেনাল আলসার যাই হোক না কেন, বা ইসোফেগাস আলসার যাই হোক না কেন, সেখানে আমরা কি খাবো কি খাবো না, এটা কিন্তু একটা মেন টপিক। আলসার হলে তো মেডিসিন অবশ্যই ট্রিটমেন্ট পদ্ধতি আছে অ্যাজ ডক্টর অ্যাডভাইস, কিন্তু তার সঙ্গে আমাদের যে খাদ্য তালিকা আমরা ঠিক না রাখি, আমাদের যে ডায়েট প্ল্যান যদি আমরা ঠিক না রাখি, তাহলে আলসার কিন্তু আমরা সারাতে পারবো না। শুধু ঔষধ দিয়ে কিন্তু আলসার সারানো সম্ভব নয়। এবং দেখা গেছে যে একবার আলসার হলে কিন্তু তারপরে 1-2 বছর হয়তো পেশেন্ট ভালো থাকলো, তারপরে কিন্তু রিকারেন্ট হতে পারে। এটা কিন্তু 50 থেকে 80% কিন্তু রিকারেন্ট কেস হয়, অর্থাৎ আলসার কিন্তু বারে বারে চলে আসতে পারে। তো অবশ্যই যাদের আলসার একবার হয়ে গেছে তাদের অবশ্যই খাদ্য তালিকাকে ঠিকঠাক রাখতে হবে, একদম নিয়ম অনুযায়ী। অ্যাজ একটা ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাদিনের যে ডায়েট প্ল্যান থাকবে, সারাদিনের যে খাদ্য তালিকা থাকবে, খাদ্য তালিকা কিন্তু অক্ষর অক্ষরে মেনে চলতে হবে। তার কাজের ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, সময় বাঁচিয়ে কিন্তু খাদ্য তালিকা যদি আমরা ঠিকঠাকভাবে পদ্ধতি অনুযায়ী যেগুলো খেলে আমাদের এই আলসার হিল করবে, আলসার বাড়বে না, সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো আজকে ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকে আলোচনা শুরু করা যাক। তো এখন মেন টপিকে আসা যাক, অর্থাৎ এই যে পেপটিক আলসারের পথ্য অন্যান্য ব্যবস্থা। কঠিন কোনো উপসর্গজনিত রোগী শয্যাশায়ী না থাকলে হালকা ও সহজপাচ্য খাদ্য খাওয়া যায়। অ্যাকিউট আক্রমণে ও ব্যথা খুব বেশি থাকলে প্রথম 4 থেকে 6 দিন 1 পোয়া দুধ, অর্থাৎ 250 ml বা 250 ml দুধ 3 ঘন্টা অন্তর দিয়ে যাবেন, অর্থাৎ অল্প অল্প পরিমাণ দিয়ে যাবেন। তবে খুব গরম অবস্থায় নয়, খুব ঠান্ডা অবস্থা নয়, মোটামুটি নর্মাল টেম্পারেচার বা একটু ঠান্ডা, নর্মাল টেম্পারেচার থেকে ঠান্ডা অবস্থায় দুধটা দেবেন। এর মাঝে যখনই খিদে পাবে তখনই দুধ, বার্লি বা হরলিক্স অল্প করে দেবেন, যেটাকে আমরা বলি সিপি ডায়েটস। উগ্র অবস্থা কমলে সকাল ও বিকালে মাখন, পাউরুটি, কলা, ছানা, দুধ, আলু সিদ্ধ, চিড়ে সিদ্ধ, হাফ বয়েল ডিম, মিষ্টি পাকা ফল ইত্যাদি সাধ্য মতো দেওয়া যায়। দুপুর ও রাতে নরম ভাত বা রুটি, চারাপোনা বা মাংসের ঝোল, পেঁপে ও কাঁচকলা সিদ্ধ, ডাল প্রভৃতি দেওয়া যাবে, এবং এগুলো দিলেই কিন্তু পেশেন্ট ভালো থাকবে। একসঙ্গে বেশি অবশ্যই খাওয়া যাবে না, 2-3 ঘন্টা অন্তর অন্তর অল্প অল্প করে খেতে হবে। রুগীকে ভিটামিন বি কমপ্লেক্স, বিকোসুলস বা A to Z জাতীয় যে ট্যাবলেট ক্যাপসুলগুলো আছে সেগুলো অবশ্যই 2-3 মাস খেয়ে যাওয়া উচিত। খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে। তাড়াহুড়ো করে গিলে খেলে আস্ত শক্ত খাদ্য পাকস্থলী ও অন্ত্রের দেওয়ালে আঘাত করে তা দুর্বল করে ক্ষত সৃষ্টির রাস্তা সহজতর করতে পারে। খালি পেটে বেশিক্ষণ থাকা উচিত নয়, বিশেষত ডুওডেনাল ক্ষত রুগীদের, ডুওডেনাল আলসার রুগীদের। যখনই খিদে পাবে বা পেট খালি বলে মনে হবে তখনই কিছুটা দুধ, মুড়ি বা কয়েকটা বিস্কুট খেয়ে নিতে হবে। অফিসে বা দূরে কোথাও গেলে বিস্কুট অবশ্যই সঙ্গে রাখতে হবে। যদিও খাদ্য অ্যাসিডকে নিউট্রালাইজ করে, তবে এটি আবার অ্যাসিড ক্ষরণও কিন্তু বাড়িয়ে দেয়। কিন্তু এছাড়া তো আমাদের উপায় নেই, কারণ পেট খালি থাকলে ক্ষতি কিন্তু বেশি হবে। খালি পেটে চা বা গরম কিছু অবশ্যই খাওয়া উচিত নয়। 1 গ্লাস জল খেয়ে বা মুড়ি বিস্কুটের সঙ্গে চা খাবেন। এমনকি রোগ সেরে যাবার পরও কিন্তু এই নিয়ম চালিয়ে যেতে হবে। বেড টাইমে রোজ 1 গ্লাস দুধ খাওয়া কিন্তু ভালো। উগ্র আক্রমণের সময়ও ব্যথা বেদনা বেশি থাকলে কয়েকদিন বিছানায় বিশ্রাম থাকা উচিত। এগুলি কমে গেলেও কোনো উপসর্গ না থাকলে রোগী তার স্বাভাবিক কাজকর্ম করে যেতে পারে, তবে বেশি শারীরিক পরিশ্রম, হার্ড ওয়ার্কিং করা চলবে না। এরপরে সেকেন্ড পার্টে আসছে নিষিদ্ধ জিনিস, নিষিদ্ধ বস্তু যেগুলো খাওয়া যাবে না, করা যাবে না। নাম্বার 1, বেশি টক ও ঝাল মশলাযুক্ত ও বেশি তেল ঘিয়ের খাবার, চানাচুর, চপ, কাটলেট, সিঙ্গাড়া ইত্যাদি ভাজা ভুজি খাদ্য কমাতে হবে বা পুরোপুরি ত্যাগ করতে হবে। নাম্বার 2, গোলমরিচ পেপটিক আলসার রোগীদের অনেক ক্ষতি করে, তাই গোলমরিচ দেওয়া সব খাদ্য কিন্তু বর্জন করতে হবে। কফি খেলেও অ্যাসিড ক্ষরণ বেড়ে আলসারের মতো দুর্লক্ষণ হতে পারে। এছাড়া চা, কোকো, ঝাঁঝযুক্ত কোল্ড ড্রিঙ্কস, চকোলেট ও ফ্রুট জুস যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত, কারণ এরা সবই কিন্তু অ্যাসিড সিক্রেশন বাড়ায়, অ্যাসিড ক্ষরণ বাড়ায়। নাম্বার 3, তামাক, জর্দা সেবন, ধূমপান ও মদ্যপান অবশ্যই বন্ধ করতে হবে। বিশেষ করে আলসার রোগীদের ধূমপান একদমই করা যাবে না, কারণ দেখা গেছে এটি অ্যাসিড ক্ষরণ বাড়ায় বা শুকোতে দেরি করে বা শুকোতে দেয় না। মদ ও অ্যাসিড ক্ষরণ বাড়ায়, সেই জন্য অবশ্যই মদও পুরোপুরি বন্ধ করতে হবে। নাম্বার 4, অনিয়ম অত্যাচার চলবে না ও সময়ে ও বিশ্রাম নিতে হবে। যেসব কাজে বেশি ঝুঁকি বা দুশ্চিন্তা, ডিপ্রেশন বা অ্যাংজাইটি বেশি হয় সেগুলো এড়িয়ে চলতে হবে, এগুলো কিন্তু অ্যাসিড ক্ষরণ বাড়ায়। ব্যথা কমানোর ঔষধ যত অ্যাসপ্রিন বা কতগুলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, যেটাকে আমরা বলি NSAIDs, অবশ্যই খাওয়া উচিত নয়।
বিশেষত যাদের আলসারের ইতিহাস আছে এর বদলে প্যারাসিটামল চলতে পারে, অথবা যদি বিশেষ প্রয়োজনে খেতেই হয় তবে অবশ্যই কম মাত্রায় চিকিৎসকের নির্দেশ মতো আপনাকে নিতে হবে। যদিও এই ব্যবস্থায় ডুওডেনাল আলসার ঠেকানো যায়, কিন্তু গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি থেকেই যায়। এছাড়া কর্টিকোস্টেরয়েড, রেসারপিন, থিওফাইলিন অর্থাৎ শ্বাসকষ্টের কিছু ঔষধ এগুলি অবশ্যই এড়িয়ে চলা উচিত। যাই হোক, আরোগ্যের পর উপরোক্ত সব নিয়ম মেনে চললে রোগী দীর্ঘদিন ভালো থাকে বা একটানা কয়েক বছর ভালো থাকতে পারে। এছাড়া জানবেন, ঠান্ডা লেগে ঘন ঘন সর্দি কাশিতে ভুগলে আলসার পুনরুদ্ধারের সম্ভাবনা থাকে, রেকার করতে পারে, রিল্যাপস করতে পারে। তাই আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন থেকে যতটা নিজেকে বাঁচিয়ে রাখবেন ততই ভালো। তো অবশ্যই মোটামুটি আপনারা কি করা যাবে কি করা যাবে না আলসার রোগীদের সেটা সম্বন্ধে জানলেন। তো আজকের টপিকের বিষয়ে যদি কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।